তো এবার আমরা জোসেফসন ক্রিয়ার তাত্ত্বিক ব্যাখ্যা বা থিওরিটিক্যাল পার্টটুকু দেখব। আমরা জানি যে জোসেফসন ক্রিয়া সুপারকন্ডাক্টরের ক্ষেত্রে হয়ে থাকে। তো সুপারকন্ডাক্টর হলো একটি পদার্থ যেখানে তড়িৎ প্রবাহ কোনো বাধা ছাড়াই প্রবাহিত হয়। তো দুটি অতি পরিবাহী বা সুপারকন্ডাক্টরের মধ্যে যদি একটি ব্যারিয়ার বা অন্তরক বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি দেখতে পাই? ইলেকট্রন কোয়ান্টাম টানেলিংয়ের মাধ্যমে এক পাশ থেকে অন্য পাশে আমরা যেতে দেখতে পাই। তো এই ঘটনাকেই জোসেফসন জাংশন বলা হয়। তো আমরা গত পর্বে জোসেফসন জাংশন সম্পর্কে জেনেছিলাম। তো সেখানে আমরা কি দেখেছিলাম যে একটা সুপারকন্ডাক্টর বার যদি নেই, তো এই বারের মধ্যে যদি মাঝখান থেকে দুই ভাগ করে দেয়, তো এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে আরেকটা ভাগ। তো মাঝখানে কি বাতাস না বা এয়ার, তো এই এয়ারটা মূলত অন্তরকের নিয়ে কাজ করে, বা যে কোনো অন্তরক আমরা যদি মাঝখানে বসায় দিই এবং দুই সাইডে দুইটা সুপারকন্ডাক্টর থাকে, তাহলে এখান থেকে আমরা জোসেফসন ক্রিয়াটা দেখতে পাই। তো জোসেফসন ক্রিয়াটা কিভাবে দেখতে পাই, এখানে আমরা খেয়াল করলে দেখব যে অন্তরক পাতটা নিলাম, এই অন্তরক পাতটা অত্যন্ত পাতলা হতে হবে, অর্থাৎ 1 থেকে 5 ন্যানোমিটারের মধ্যে হতে হবে। যদি আমরা অন্তরকটা সেন্টিমিটারে নেই, তো সেক্ষেত্রেও আমরা এই ইলেকট্রন প্রথম যে অতি পরিবাহী সেটা থেকে দ্বিতীয় অতি পরিবাহীতে প্রবাহিত হবে না, অর্থাৎ এখানে কোনো টানেলিং সৃষ্টি হবে না। তো সাধারণত অতি পরিবাহীর মধ্যে ইলেকট্রন একা থাকে না, তারা জোড়া বা কোপার পেয়ার তৈরি করে, অর্থাৎ ইলেকট্রন দুইটা করে থাকে এবং এই দুইটা করে ইলেকট্রন একটা অতি পরিবাহী থেকে আরেকটা অতি পরিবাহীতে টানেলিংয়ের মাধ্যমে প্রবাহিত হয়। তো এই কোপার জোড়া পুরো অতি পরিবাহীর পদার্থে ছড়িয়ে থাকে। তো আমরা জানি যে ডি ব্রোগলি হাইপোথিসিস থেকে ইলেকট্রন কণা ধর্মের সাথে সাথে তরঙ্গ ধর্ম প্রদর্শন করে, যার ফলে আমরা সেখানে একটা তরঙ্গ ফাংশন দেখতে পাবো, যাকে আমরা সাই দিয়ে প্রকাশ করতে পারি। তো যেহেতু অতি পরিবাহী এখানে দুইটা আমরা নিছি, তো এই দুইটা অতি পরিবাহীর মাঝখানে কি নিলাম, এটা অন্তরক পদার্থ, অন্তরক দ্বারা এই দুইটা অতি পরিবাহী আলাদা করা আছে। তো এটার জন্য আমরা একটা তরঙ্গ ফাংশন পাবো, যেটাকে আমরা সাই 1 বলতে পারি, আর এটার জন্য আরেকটা তরঙ্গ ফাংশন পাবো, সেটা হচ্ছে সাই 2 ধরতে পারি। অর্থাৎ এখানে যে কোপার জোড়টা আছে সেটা যদি টানেলিংয়ের মাধ্যমে এখানে যায়, তো সেক্ষেত্রে এখানে যে ফাংশনটা আমরা দেখতে পাবো সাই 1, এখানে কিন্তু গেলে সেম ফাংশনটা থাকবে না, সেটা সাই 2 হয়ে যাবে। তো এই যে সাই 1 এবং সাই 2 এর সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ ও শক্তি বুঝতে পারবো। কোয়ান্টাম বলবিদ্যা অনুযায়ী যদি কোনো কণার শক্তি h হয়, তাহলে তার তরঙ্গ ফাংশন সময়ের সাথে কেমন পরিবর্তিত হবে তা বলা যায় শ্রোডিঙ্গার সমীকরণ দিয়ে। তো এখানে আমরা দুইটা সমীকরণ দেখতে পাবো শ্রোডিঙ্গারের, এই সাই 1 এর জন্য একটা, সাই 2 এর জন্য একটা। তো প্রথমে সাই 1 এর জন্য যে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা দেখব সেটা হচ্ছে IH কাট del psi1 divided by del t is equal to h1 psi1। সেমভাবে আমরা এই যে এই অতি পরিবাহীর জন্য যে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা দেখতে পাবো সেটা হচ্ছে IH কাট del psi2 divided by del t is equal to h2 psi2। তো এখানে H1 ও H2 কি? H1 এবং H2 হলো অতি পরিবাহী স্তরদ্বয়ের শক্তি অপারেটর। এই সমীকরণটা কি বোঝায়? এই সমীকরণটা বোঝায় যে প্রতিটি অতি পরিবাহীর তরঙ্গ ফাংশন তার শক্তি অনুযায়ী পরিবর্তিত হয়। এখন প্রশ্ন হলো, যদি দুটি অতি পরিবাহীর মধ্যে একটি ব্যারিয়ার থাকে তাহলে কি হবে? তো এই যে অতি পরিবাহী দুটার মধ্যে যে ব্যারিয়ারটা আছে, তো এই ব্যারিয়ার থাকার কারণে এখানে যে কোপার জোড়গুলো আছে সেই কোপার জোড়গুলো বা ইলেকট্রনগুলো এটা টানেলিংয়ের মাধ্যমে এই পাশে যেতে পারবে। এর জন্য অবশ্যই এই ব্যারিয়ারটা অনেক পাতলা হতে হবে, 1 থেকে 5 ন্যানোমিটারের মধ্যে, তাহলেই কেবলমাত্র এই কোপার জোড়গুলো এই সাইড থেকে অপর সাইডে যেতে পারবে। তাহলে এখানে যে আমরা দুইটা সমীকরণ লিখলাম, একটা হচ্ছে সাই 1 অর্থাৎ এই যে এই অতি পরিবাহীর জন্য, এবং আরেকটা হচ্ছে এই অতি পরিবাহীর জন্য। এখন যেহেতু এই টানেলিং প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনগুলো যাতায়াত করবে, অর্থাৎ এখান থেকে এই স্তরে যাবে, তো সেই ক্ষেত্রে যে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সেটা একটু পরিবর্তিত হবে। তো কেমন পরিবর্তিত হবে? আমরা যদি H1 সাই 1টাকে এই সাইডে আনি, তা প্লাস আছে, ওই সাইডে গেলে কী হবে? মাইনাস হবে। তাহলে এই যে এটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো IH কাট del psi1 divided by del t minus H1 psi1। এখানে এক্সট্রা একটা মান আসবে, সেটা হচ্ছে C
যেহেতু ψ1 থেকে ψ2তে যাবে, তো এদের মধ্যে একটা কানেকশন থাকবে। এখানে এই ψ1-এর জায়গায় ψ2 চলে আসবে। সেমভাবে এখানেও আমরা এই কাজটা করতে পারি। এই যে এই ψ2 এই সাইডে আসলে লিখতে পারি IH কাট ডেল ψ1 ডিভাইডেড বাই ডেল টি মাইনাস H2 ψ2 ইকুয়াল টু C। এখানে কি হবে, এখান থেকে যদি এই সাইডে আসে তাহলে C ψ1। তো এর থেকে আমরা কি বুঝলাম, যে প্রথম অতিপরিবাহী তরঙ্গ ফাংশন ψ1 কেবল নিজের শক্তি H1 এর কারণে পরিবর্তিত হয় না, এটি দ্বিতীয় অতিপরিবাহী স্তরের তরঙ্গ ফাংশন অর্থাৎ ψ2 এর প্রভাবও অনুভব করে। এই পারস্পরিক প্রভাবের পরিমাণ কাপলিং কনস্ট্যান্ট C দ্বারা নির্ধারিত হয়। তো এখানে C কি, C হলো কাপলিং স্ট্রেংথ, যা বলে দেয় যে কতটা প্রবাহ এক অতিপরিবাহী থেকে অন্য অতিপরিবাহীতে যাচ্ছে। এটি অন্তরকের পুরুত্বের উপর নির্ভর করে, এটা কতটুকু পাতলা সেটার উপর নির্ভর করে এই সিটা। অন্তরক যদি খুব পাতলা হয় তবে সি বেশি হবে এবং বেশি পরিমাণ কোয়ান্টাম টানেলিং হবে, অর্থাৎ সি নির্ভর করবে হচ্ছে এই অন্তরকের পুরুত্বের উপর। তো এবার আমরা আমাদের আনসারটা খেয়াল করি। তো আমরা যা যা এখানে বললাম সেগুলো এখানে লেখা হয়েছে, যে দুটি একই ধরনের অতিপরিবাহী বিশিষ্ট একটি জোসেফসন জাংশন বিবেচনা করা যাক। অতিপরিবাহিত একটি অপরিবাহী পাত দ্বারা বিচ্ছিন্ন এবং যেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই। অপরিবাহী বাঁধের এক পার্শ্বের গতি নির্দেশের জন্য ψ1 এবং অপর পার্শ্বের গতি নির্দেশের জন্য ψ2 অপেক্ষক ব্যবহার করা যায়। ধরা যাক অতিপরিবাহী যথেষ্ট পুরু যেন সুড়ঙ্গ বা টানেলিং হয় না। তো প্রথম ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, প্রথম যে সমীকরণটা, তো এক্ষেত্রে আমরা মনে করি সেন্টিমিটার আকারে এটা আছে, তো সেই ক্ষেত্রে তো টানেলিং হবে না। তো টানেলিং না হলে যে সায়ের যে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সেটাই তো হচ্ছে এই দুইটা, যখন টানেলিং করবে তখন যে শ্রোডিঙ্গার সমীকরণটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা পরিবর্তিত হয়ে এটা পাওয়া যাবে। তো এই প্রথমে এটা লিখছি যে অপরিবাহী যথেষ্ট পুরু যেন সুড়ঙ্গ বা টানেলিং হয় না এবং অতিপরিবাহী দ্বয় স্বতন্ত্রভাবে ক্রিয়া করে, তাহলে শ্রোডিঙ্গার সমীকরণ হবে এই যে IH কাট ডেল ψ1 বাই ডেল টি ইজ ইকুয়াল টু H1 ψ1। তো H1 ψ1টাকে এই সাইডে আনলে হবে মাইনাস H1 ψ1 ইজ ইকুয়াল টু 0 এবং IH কাট ডেল ψ2 বাই ডেল টি, তো সেমভাবে এই পরেরটাও লিখছি মাইনাস H2 ψ2 ইজ ইকুয়াল টু 0 হবে। তো 1 ও 2 নং সমীকরণ তো লিখে দিলাম। H1 এবং H2 কি, বাঁধের দুই পার্শ্বে শক্তি অপারেটরকে সূচিত করে। যদি এমন অবস্থা বিবেচনা করা যায় যে অপরিবাহীর বাঁধ এমন পুরু হয় যেন কোপার জোর এক অতিপরিবাহী থেকে অন্যটিতে সুড়ঙ্গ থেকে নিবৃত্ত হয়, অর্থাৎ এই পাতলা স্তরটাকে এমন পাতলা করা হলো যাতে করে এই কোপার জোরগুলো বা ইলেকট্রনগুলো এক পাশ থেকে অপর পাশে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, শ্রোডিঙ্গার সমীকরণ পরিমার্জিত হবে এবং এভাবে আমরা লিখতে পারবো। তো এখানে সি কি, সি হচ্ছে একটি ধ্রুবক যা অপরিবাহী বাঁধের উপাদান এবং পুরুত্বের উপর নির্ভর করে। তো এবার আমরা লক্ষ্য করি, তো আমরা জানি যে কোনো চার্জযুক্ত কণার শক্তি বিভব পার্থক্যের সাথে সম্পর্কিত, আর সেটা সূত্র হচ্ছে E ইজ ইকুয়াল টু 2EV। হ্যাঁ, আর এই 2E-কে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি, QV। এই 2E মানে কি, এই 2E মানে হচ্ছে দুইটা ইলেকট্রন, আর আমরা জানি যে কোপার জোর মানে দুইটা ইলেকট্রন থাকে, তো এটা হচ্ছে কোপার জোরকে নির্দেশ করে 2E। তো 2E সমান হচ্ছে QV, আমরা E ইজ ইকুয়াল টু QV লিখতে পারি। এবার প্রথম অতিপরিবাহীর যে শক্তিটা সেটা হচ্ছে H1 এবং দ্বিতীয় যে অতিপরিবাহীটা আছে সেটার শক্তি হচ্ছে H2 এবং এদের দুজনের যে পার্থক্য H1 মাইনাস H2 সেটা হবে এই যে এই শক্তিটা অর্থাৎ QV এর সমান। তাহলে আমরা লিখতে পারি H1 মাইনাস H2 ইজ ইকুয়াল টু QV। তো এখানে আমরা লিখতে পারি H1 মাইনাস H2 মাইনাস QV ইজ ইকুয়াল টু 0। তো এই অংশটুকু আমরা এখানে লিখব যে প্রযুক্ত ভোল্টেজের দরুন জোসেফসন জাংশন। তো এবার এই যে এই অংশটুকু যে আমরা লিখলাম, এটা কিভাবে লিখলাম, যখন আমরা এই যে এই অতিপরিবাহী দুইটার মধ্যে বা বিপরীত দিক থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করব, বিভব পার্থক্য অ্যাপ্লাই করব, তো সেই মুহূর্তেই আমরা এই অংশটুকু দেখতে পাবো। অর্থাৎ প্রযুক্ত ভোল্টেজের ধরুন জোসেফসন জাংশনের সারা পর্যবেক্ষণ করা যাক। ধরা যাক জাংশনের বিপরীতে ভি বিভব পার্থক্যের একটি উৎস সংযুক্ত করা হলো। যদি কোপার জোরের চার্জ কিউ ইজ ইকুয়াল টু 2E হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে H1 মাইনাস H2 মাইনাস QV ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। এখন আমরা সাধারণত ধরে নিই যে এই যে শক্তির যে পার্থক্য H1 মাইনাস H2, যে এই অংশটুকু, হ্যাঁ, H1 এবং H2 সমানভাবে ভাগ হয়ে যায় দুই অতিপরিবাহীর মধ্যে। অর্থাৎ যদি আমরা শক্তির শূন্যবিন্দু বা রেফারেন্স পয়েন্ট মাঝখানে ধরি তাহলে আমরা H1 সমান লিখতে পারি হচ্ছে QV ডিভাইডেড বাই 2 এবং H2 সমান হচ্ছে মাইনাস QV ডিভাইডেড বাই 2, অর্থাৎ সমান ভাগে ভাগ হয়ে যাবে।
এটা হচ্ছে রেফারেন্স বিন্দু হলে এই সাইডে প্লাস কিউ_ভি/2, এই সাইডে হচ্ছে মাইনাস কিউ_ভি/2। এবার এই অংশটুকুকে যদি আমরা আবার পার্থক্য বের করি, মানে h1 মাইনাস h2 বের করি, তাহলে কি হবে? h1 মাইনাস h2 ইজ ইকুয়াল টু হবে কিউ_ভি/2 মাইনাস মাইনাস কিউ_ভি/2 সমান হবে কিউ_ভি/2 প্লাস কিউ_ভি/2, মানে হচ্ছে 2কিউ_ভি/2 সমান কিউ_ভি। অর্থাৎ এই যে এই পার্থক্যের সমানই হচ্ছে যদি সমান ভাগে ভাগ করে দিই। এই জন্য আমরা h1 এর মান ধরবো কিউ_ভি/2 এবং h2 এর মান ধরবো মাইনাস কিউ_ভি/2। তো এখানে আমরা যে সমীকরণ দুইটা ছিল 3 এবং 4 নং সমীকরণে, এখানে IH का del psi 1/del t মাইনাস h1 ছিল না, আর এখানে h2, তো h1 এর পরিবর্তে লিখবো হচ্ছে কিউ_ভি/2 আর h2 এর পরিবর্তে লিখবো হচ্ছে মাইনাস কিউ_ভি/2। তো যখন এখানে মাইনাস কিউ_ভি/2 লিখবো, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে। তো সেম কথাটা লিখছি, যদি অতি পরিবাহী দ্বয়ের ঠিক অর্ধপথে বিভব শক্তি শূন্য হয় তাহলে IH का del psi 1/del t মাইনাস কিউ_ভি/2 psi 1 সমান c psi 2 এবং IH का del psi 2/del t প্লাস কিউ_ভি/2 psi 2 ইজ ইকুয়াল টু c psi 1। তো এখানে লক্ষ্য করলে দেখবো যে del psi 1/del t, আবার এখানে আছে del psi 2/del t। তো এই যে তরঙ্গ ফাংশনের এটা একটা সমাধান আমরা psi 1 ধরে নিব, যে সেই সমাধানটা হচ্ছে রো আই এক্সপোনেনশিয়াল। তো এটাকে আমরা ই টু দি পাওয়ার হিসেবেও লিখতে পারি, উপরে হবে IPI। তো এইটাকে যে আমরা ধরলাম একটা সমাধান, এখানে হচ্ছে তরঙ্গ অপেক্ষক psi, বিস্তার রো এবং দশা হচ্ছে p। তো এখানে আয়ের পরিবর্তে আমরা 1 দিতে পারবো, 2 দিতে পারবো। তো যেহেতু আমাদের দুইটা অতি পরিবাহী রয়েছে, তো সেক্ষেত্রে আয়ের পরিবর্তে একবার 1 দিব আর একবার 2 দিব। তো যখন আমরা আর রো হচ্ছে psi 1 স্কোয়ার হলো চার্জ ঘনত্ব, অর্থাৎ অতি পরিবাহীর মধ্যে কতটুকু চার্জের ঘনত্ব রয়েছে সেটা নির্দেশ করে হচ্ছে রো 1 দ্বারা। তো এখানে আমরা 1 যদি দিই তাহলে psi 1 সমান হবে রো 1 ই টু দি পাওয়ার হিসেবে লিখি, তাহলে IP1। আর psi 2 কে আমরা কীভাবে লিখতে পারি? রো 2 ই টু দি পাওয়ার IP2। হ্যাঁ, তো এটাকে আমরা 9 নং সমীকরণ দেব, এটাকে 10 নং সমীকরণ দেব। এবার আমরা প্রথমে এই যে 6 নং সমীকরণের del psi 1/del t, অর্থাৎ প্রথম যে অতি পরিবাহীটা রয়েছে আমাদের এখানে যে স্ল্যাবটা ছিল, স্ল্যাবের এই পাশে psi 1 এবং এই পাশে হচ্ছে psi 2। তো psi 1 এর জন্য একটা বের করব এবং অনুরূপভাবে লিখে দিব psi 2 এর মানটাও। তো প্রথমে আমরা psi 1 এর মানটা এখান থেকে ব্যবহার করব এবং এই সমীকরণের মধ্যে মান বসাবো। তো যেহেতু এই সমীকরণের মধ্যে del psi 1/del t আছে, তো প্রথমে আমরা psi 1 কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে 9 নং সমীকরণকে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে del psi 1/del t ইকুয়াল টু এখানে রো 1। তো রো 1কে কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে রো 1 টু দি পাওয়ার হাফ 1/2 লিখতে পারি পাওয়ার হিসেবে, রোডকে আমরা পাওয়ার হিসেবে 1/2 লিখতে পারি। তো যেহেতু এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে পি, তো এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ইউভির ফর্মুলা হচ্ছে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ, আমরা সকলেই জানি। তো প্রথমে আমরা এটাকে অন্তরীকরণ করব, এটাকে ঠিক রাখবো, পরে প্লাস দিয়ে এটাকে অন্তরীকরণ করব, এটাকে ঠিক রাখবো। এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট হবে। তো যেহেতু এটা রো 1-এর হচ্ছে হাফ, আমরা রো 1 যে কথা হাফ একই কথা, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি হাফটা সামনে চলে আসবে আর এই পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে রো হাফ মাইনাস 1। হ্যাঁ, যেহেতু এটা আমরা টি এর সাপেক্ষে করতেছি কিন্তু এটা আসলে তো টি না, এই জন্য আমাদেরকে এই রোটাকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে ডেল রো ডিভাইডেড বাই ডেল টি। তো এখানে আমরা আলটিমেটলি কী পাবো? 1/2, এই হাফ থেকে -1 চলে গেলে থাকবে রো মাইনাস হাফ, আর এখানে থাকবে ডেল রো ডিভাইডেড বাই ডেল টি। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এই অংশটুকু পাই, আর সাথে আমাদের যে ভি অংশটুকু ছিল মানে ইউভি ফর্মুলা, তো এই ই টু দি পাওয়ার IP1, তো এটা তো ঠিক থাকবে, সাথে ই টু দি পাওয়ার IP1টা বসবে। তো এটা হচ্ছে একটা অংশ আমরা করলাম, ইউকে ডিফারেন্সিয়েট করলাম ভিকে স্থির রেখে। এখন আবার ভিকে ডিফারেন্সিয়েট করবো ইউকে স্থির রেখে, তাহলে প্লাস দিতে হবে, প্লাস এখন এটাকে স্থির রাখবো, রো 1 স্থির থাকবে। এবং যদি ভিকে এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, যেহেতু আই আছে তো আইটাকে আমরা যদি সামনে নিয়ে আসি আই ই টু দি পাওয়ার IP1,
এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে আইটার সামনে চলে আসবে e⁻i p1 থাকবে। যেহেতু p1 তো মানে টি এর সাপেক্ষে করতেছি, তো p1 তো টি না, তো সেহেতু পিকে আবার করতে হবে টি এর সাপেক্ষে del p1 ডিভাইডেড বাই del t। আলটিমেটলি আমরা এই সম্পূর্ণ অংশটুকুকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এই পুরো মানটা পাবো। তো যেহেতু আমরা 4th ইয়ারে পড়ি, তো সেহেতু আমরা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন সব কিছু পারি, তাও আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো। তো এখানে আমরা পাবো 1/2। এই রো ইনভার্স হাফ যে কথা 1/2 রো টু দি পাওয়ার হাফ একই কথা, এই হাফকে রুট আকার লেখা যায়, তো 1/√রো একই কথা। তাহলে আমরা লিখতে পারি 1/√রো। তারপর আছে হচ্ছে ডেল রো ডিভাইডেড বাই del t e⁻i p1 প্লাস আবার এই অংশটুকু লিখব √ρ1 আইটাকে আমরা সামনে লিখতে পারি e⁻i p1 del p1 ডিভাইডেড বাই del t। তো এখানে ρ1 হবে, যেহেতু 1 টি করতেছি 1-এরগুলা, আর del p1 হবে, তো এগুলো খেয়াল রাখবো। তো এটাকে আমরা 11 নং সমীকরণ দিব। এবার 9, 10 এবং 11 যে মানগুলো আছে সবগুলো আমরা এই 6 নং সমীকরণে বসাবো। মানে হচ্ছে del psi1 বাই del t এর মান হচ্ছে এই পুরা মানটা মাত্র বের করলাম, এবং এই যে এখানে psi1 এর মান হচ্ছে যে এটা 9 নং এর মধ্যে আছে, এবং এই যে psi2 এর মানটা হচ্ছে এই যে 10 নং এর সমীকরণে আছে। তো আমরা কি লিখব যে 9, 10 এবং 11 নং এর মান 6 নং এ বসাই। তো এখানে বসালে পাওয়া যায় আইএইচ কাট, এই যে এই অংশটুকু হচ্ছে del psi1 বাই del t এর মান, আর এটা হচ্ছে psi1 এর মান, আর এটা হচ্ছে psi2 এর মান। এই যে সিটা এক্সট্রা ছিল, সি এর সাথে psi2 ছিল, psi2 এর মান হচ্ছে এটা, আর এখানে qv/2 এর সাথে psi1 ছিল, এই psi1 এর মান হচ্ছে এটা। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। তো এবার আমরা খেয়াল করি, তো এটাকে যদি আমরা একটু শর্ট করি তাহলে এই যে এই পুরোটার সাথে আইএইচ কাট আছে, আমরা আইএইচ কাট যদি এখানেও ভাগ করে দেই, এখানেও ভাগ করে দেই এবং এখানেও ভাগ করে দেই, তাহলে কি হবে, এখান থেকে আইএইচ কাট উঠে যাবে, তো এই পুরো মানটা থাকবে। তো এই পুরো মানটা আমরা লিখি, চাইলে আমরা 2টা লাইন এখান থেকে কমাতে পারতাম, তো আমাদের বোঝার জন্য আমরা পুরোটা করে তারপর শেষ করি। del ρ1 ডিভাইডেড বাই del t। আবার এখানে e⁻i p1 আছে, এখানে e⁻i p1 আছে, আর এখানেও e⁻i p1 আছে, আমরা কমন নিয়ে নিব। হ্যাঁ, তো আগে আমরা এই আইএইচ কাটটা ভাগ করে নিই, তারপর কমন নিব। তো এখন আমরা e⁻i p1টা লিখব না, তো 1/2√ρ1 del ρ1 বাই del t প্লাস i ρ1 del p1 ডিভাইডেড বাই del t, আর এখানে আছে মাইনাস, এই যে এখান থেকেও তো আমরা আইএইচ কাট ভাগ করে দিব না, তাহলে আইএইচ কাট যদি ভাগ করি, আমি এখানে দেখাই কি আছে, qv ডিভাইডেড বাই 2√ρ1। হ্যাঁ, তো আমরা কি ভাগ করব, আইএইচ কাট, তাহলে এখানে একটা আইএইচ কাট আসবে না। এখন আমরা উপরে নিচে আই দ্বারা গুণ করে দিব, অর্থাৎ এখানেও এই কিউভি এর সাথে আই গুণ করব, এখানেও কি করব, এইচ কাট 2h কাট আইএইচ কাটের সাথে আই গুণ করব, করা তো যাই, কারণ আই কাটা যাবে, আগের মানেই থাকবে। তো সেই ক্ষেত্রে এই আই মিলে কি হয়ে যাবে, আই স্কোয়ার হয়ে যাবে, আর আই স্কোয়ার সমান কি হবে, মাইনাস আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস আই কিউভি ডিভাইডেড বাই এইচ কাট। এর কারণ হচ্ছে আমরা আইটাকে মূলত উপরে তুললাম, আর কি নিচে ছিল উপরে তুলে দিছি, তো আমরা এইভাবে লিখতে পারি মাইনাস আই কিউভি ডিভাইডেড বাই 2h কাট। তো এই যে মাইনাস আই 2h কাট আসছে, কিন্তু এখানে তো একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস আই কিউভি ডিভাইডেড বাই 2h কাট। আর এখানে ρ1 আছে e⁻, তো এই পুরোটার সাথে আমরা কি কমন নিব, এই যে এটা, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে e⁻i p1 কমন নিব, e⁻i p1। হ্যাঁ, তো এই যে আইএইচ কাট এটার সাথেও ভাগ করছি, এটার সাথেও ভাগ করছি, আবার এটার সাথেও তো ভাগ করতে হবে, পুরোটার সাথে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি আইএইচ কাট ভাগ করি, তো সেমভাবে আগেরটার মতো আমরা কি করতে পারি, সি ডিভাইডেড বাই আইএইচ কাট, এই আইটাকে উপরে তুলব, তাহলে আই দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, তাহলে আই স্কোয়ার হবে মাইনাস আই হবে, তো এখানে আমরা মাইনাস আই সি লিখতে পারি, আর নিচে থাকবে এইচ কাট
রো টু ই টু দি পাওয়ার IP2। এবার আমরা কি করব, এখানে এই 2 রুট রো 1 গুণ করে দিব। হ্যাঁ, যদি আমরা এই সবটার সাথে গুণ করি, গুণ করলে তো সবটার সাথেই করতে হবে, এই পুরোটার সাথে করতে হবে, সাথে এটার সাথেও করতে হবে। তো এখানে 2 রুট 1 এই অংশটুকুর সাথে যদি গুণ করি, উপরে নিচে এটা কাটা যাবে, থাকবে কত, ডেল রো 1 ডিভাইডেড বাই ডেল টি, প্লাস এখানে যদি আমরা 2 রুট রো 1 যদি গুণ করি, তাহলে এখানে 2i রুট রো 1 দুইটা হয়ে যাবে। আমরা জানি রুট দুইটা, রো 1 যদি একসাথে করি রো 1, তাহলে শুধু রো 1 হবে। হ্যাঁ, তাহলে এখানে রুট রো 1 আর এই যে গুণ করলাম 2 রুট রো 1, সেখানে আমরা পাবো হচ্ছে শুধু রো 1 ডেল P1 ডিভাইডেড বাই ডেল টি, প্লাস এখানেও তো আমরা কি করব, 2 রুট রো 1 গুণ করব, তাহলে এখানে 2 আসবে, নিচে 2 আছে, 2 কাটা যাবে, I QV আর রো 1 মিলে হয়ে যাবে একটা রো 1, দুইটা রুট মিলে একটা হয়। আর এই ই টু দি পাওয়ার IP1 ওই সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। আর এই যে 2 রুট রো 1 গুণ করলাম ওই পুরোটার সাথে, এটার সাথে তো গুণ করতে হবে, তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি, আমরা পাবো হচ্ছে -2 IC ডিভাইডেড বাই h কাট 2 রুট রো 1, এখানে রুট রো 2 আছে, রো 1 যদি এটার সাথে করে দিই তাহলে তো হবে রো 1 রো 2। হ্যাঁ, রুট রো 1 রো 2 একসাথে করে দিলাম, আর এখানে ই টু দি পাওয়ার IP2 আছে, আর এখানে ই টু দি পাওয়ার IP1 আছে, যদি এটা এই সাইডে আসে ভাগ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার IP2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার IP1। তো এখানে আমরা একটা লাইন কমাইতে পারি, তো কিভাবে কমাতে পারি, এই যে 2IC ডিভাইডেড বাই h কাট রুট রো 1 রো 2, তো সূচকের নিয়ম অনুসারে বেস যদি সেম থাকে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার IP2 মাইনাস IP1, I কমন নিলে থাকবে P2 মাইনাস P1। হ্যাঁ, আর এই P2 মাইনাস P1কে আমরা ডেল দ্বারা সূচিত করব, এই ডেল হচ্ছে দশা বা ফেজ ডিফারেন্স। হ্যাঁ, তাহলে -2IC ডিভাইডেড বাই h কাট রুট রো 1 রো 2, আর এখানে পাওয়া যাবে হচ্ছে ই টু দি পাওয়ার I ডেল। হ্যাঁ, তো এই যে ডেলটা ই টু দি পাওয়ার I থিটা, আমরা জানি যে ই টু দি পাওয়ার I থিটা ইজ ইকুয়াল টু কি, কস থিটা প্লাস I সাইন থিটা। সেমভাবে এখানে যদি আমরা এটাকে থিটা হিসেবে বিবেচনা করি, ই টু দি পাওয়ার I থিটা সমান হবে কস থিটা প্লাস I সাইন থিটা, তাহলে -2IC ডিভাইডেড বাই h কাট রুট রো 1 রো 2, আর এখানে হবে কস থিটা মানে হচ্ছে ডেল প্লাস I সাইন ডেল। তো এই যে এই মানটা পেলাম, এটা আমরা সরাসরি প্রথম লাইনেই বসায় দিতে পারতাম, তো আমরা বোঝার জন্য এখানে কস ডেল প্লাস I সাইন ডেল, হ্যাঁ বোঝার জন্য এই অংশটুকু করলাম। তো এটা সমান আমরা এটা লিখতে পারি, তো আমরা পরের পেজে এটা সমান লিখবো হচ্ছে এই অংশটুকু। তো এখানে আমরা 2 রো 1 গুণ করছিলাম, তো 2 কাটা গিয়েছিল, তো h কাটটা তো ছিল, তো h কাটটা আমরা দেই নাই, তো এখানে h কাটটা দিয়ে দিব। হ্যাঁ, তো এবার আমরা খেয়াল করি, ডেল রো 1 ডিভাইডেড বাই ডেল টি প্লাস 2IP1 ডেল P1 ডিভাইডেড বাই ডেল টি প্লাস I QV রো 1 ডিভাইডেড বাই h কাট ইকুয়াল টু -2IC ডিভাইডেড বাই h কাট রো 1 রো 2, এই কস ডেলের সাথেও এই পুরা মানটা আছে, আবার এটা এই I সাইন ডেলের সাথেও রয়েছে। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে কস ডেল প্লাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এবার এই যে AI মিলে হবে I স্কোয়ার, আর I স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে আরেকটা মাইনাস আসবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে 2C ডিভাইডেড বাই h কাট রো 1 রো 2 সাইন ডেল। তো এটাকে আমরা 12 নং সমীকরণ দিলাম। এখন 12 নং সমীকরণের বাস্তব এবং কাল্পনিক অংশগুলো সহগ সমীকৃত করব, অর্থাৎ এখানে বাস্তব অংশ যেখানে I আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ, যেখানে I নাই, I ছাড়া অংশগুলো হচ্ছে বাস্তব অংশ। তাহলে এখানে খেয়াল করলে দেখব এটার সাথেও I আছে, এটার সাথেও I সংযুক্ত আছে, তো সেক্ষেত্রে এটা বাস্তব অংশ, তাহলে ডেল রো 1 ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু, তো এখানে বাস্তব অংশ এটার সাথে I সংযুক্ত আছে, কিন্তু এই অংশটুকুর সাথে I সংযুক্ত নাই, তো সেই ক্ষেত্রে বাস্তব অংশ হচ্ছে 2C ডিভাইডেড বাই h কাট রো 1 রো 2 সাইন ডেল্টা। তো h কাট এই সাইডে আসলে হবে h কাট ডেল রো 1 ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2C
রো 1 রো 2 সাইন ডেল্টা। এটাকে আমরা 13 নং সমীকরণ দিব। এখন কাল্পনিক অংশ যদি আমরা সহগ সমীকৃত করি তাহলে কি পাই, আই ছাড়া বাকি অংশটুকু নিতে হবে কারণ সহগ সমীকৃত করতেছি। তাহলে 2, এটা কি রো 1, তো পি এর মতো হয়ে গেছে, এটা রো 1, তাহলে হবে 2 রো 1 ডেল P1 ডিভাইডেড বাই ডেল টি প্লাস কিউভি রো 1 বাই এইচ কাট ইকুয়াল টু, এখানে এই অংশটুকু মাইনাস 2c ডিভাইডেড বাই এইচ কাট রো 1 রো 2 কস ডেল। তো এটাকে আমরা একটু সমাধান করব। তো এখানে যদি সমাধান করি তাহলে কি পাবো, রো 1 2 রো 1 কমন নিব, তাহলে 2 রো 1 যদি কমন নিই থাকবে হচ্ছে ডেল P1 বাই ডেল টি প্লাস কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে কিউভি রো 1 ভাগ করে দিব 2 রো 1, তাহলে এখানে 2 থাকবে, রো রো কাটা যাবে, তাহলে কিউভি ডিভাইডেড বাই 2h কাট থাকবে। আর এখানে মানটা ঠিক থাকবে 2c ডিভাইডেড বাই h কাট রো 1 রো 2 কস ডেল। 2 রো 1 ওই সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে আমরা এখানে ভাগ করে দিই এক লাইনের মধ্যে, তাহলে 2 রো 1, হ্যাঁ 2 কাটা যাবে। এই রো 1কে ভেঙে আমরা দুইটা রুট রো 1 লিখতে পারবো, তাহলে দুইটা রুট রো 1 আবার যদি আমরা এখানে লিখে দিই রুট রো 1, হ্যাঁ। তো এখানে উপরে আছে একটা রো 1, নিচে আছে একটা রো 1, কাটা যাবে। আর একটা রো 1 নিচে থাকবে, রুট রো 1 নিচে থাকবে, উপরে রুট রো 2 নিচে থাকবে, তাহলে আমরা একসাথে লিখতে পারবো রুট রো 2 বাই রো 1, হ্যাঁ। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস সি ডিভাইডেড বাই এইচ কাট রুট, উপরে থাকবে রো 2 আর নিচে একটা রো 1 থাকবে রুটের এই, তো একসাথে লিখে দিব কস ডেল, হ্যাঁ। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি। তো এটার জন্য আমাদের 3-4টা লাইন বাড়াইতে হইতো, তো আমরা সহজে এটা করে ফেলতে পারি, তো এই জন্য লাইনগুলো বাড়াই নাই। তো এটা আমি আবার যদি বলি, এই রো 2 রো 1 ছিল কমন নিছিলাম, এটা ওই সাইডে গেছে, 2 কাটা গেছে, রো 1 দুইটা রো 1 লেখা যায়, উপরে রো 1 নিচে রো 1 কাটা যাবে, একটা নিচে রো 1 থাকবে রুট আর উপরে একটা রুট রো 2 থাকবে, তো রুট রো 2 বাই রো 1 এখানে লিখলাম, আর কস ডেলটা তো ছিলই। তাহলে এই অংশটুকু আমি আবার একটু লিখবো পরের পেজের মধ্যে। তো এখানে আমি এই অংশটুকু লিখে নিলাম যে ডেল P1 বাই ডেল টি, তো এখানে প্লাস কিউভি বাই 2h কাট ছিল, ওই সাইডে গেলে মাইনাস কিউভি বাই 2h কাট হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস সি বাই এইচ কাট রো 2 বাই রো 1 কস ডেল্টা। তো অনুরূপভাবে আমরা এই যে 6 নং সমীকরণটা যদি খেয়াল করি, আমরা 6 নং সমীকরণ থেকে এতক্ষণ মানটা বের করলাম, অর্থাৎ এই 9, 10 নং সমীকরণ এবং 11 নংয়ের মান কি করলাম 6 নংয়ে বসাইছি, তারপর যে দুইটা আনসার পাইছি, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। সেমভাবে আমরা এই ডেল সাই 2 বাই ডেল টি এটা থেকেই নিয়ে আসছিলাম, মানে হচ্ছে এখানে যেখানে 1 আছে শুধু এখানে আমরা 2 বসায় দিছি, আর কিচ্ছু করি নাই। তো এই ডেল সাই 2 বাই ডেল 2 এবং 9, 10 এই তিনটা সমীকরণ আমরা 7 নংয়ে যদি বসাই, অর্থাৎ ডেল সাই 2 বাই ডেল টি এর মান, সাই 2 এর মান এবং সাই 1 এর মান, তাহলে আবার আমরা সেমভাবেই একটা বাস্তব এবং একটা কাল্পনিক মান পাবো এবং সেম মানটাই পাবো, শুধুমাত্র যেখানে 1 থাকবে সেখানে 2 বসবে, যেখানে 2 থাকবে সেখানে 1 বসবে। তাহলে আমরা শুধুমাত্র দেখে থেকে এই মানগুলো বসায় দিব। তো এখানে কি কি মান আমরা লিখতে পারি, 13 নং সমীকরণের যে বাস্তব অংশটা পাইছি সেই অংশটুকু আমরা পাবো, যেটা হবে এইচ কাট ডেল রো 1 এর জায়গায় শুধুমাত্র 2 হয়ে যাবে ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু 2c, এখানে 1 এর জায়গায় 2 হবে, 2 এর জায়গায় 1 হবে, তাহলে সেম মানটাই আসবে রো 1 রো 2 সাইন ডেল্টা। এটাকে আমরা 15 নং সমীকরণ দিব। এবং আমরা কাল্পনিক কোন অংশটা পাবো, এই যে এখান থেকে আমরা কাল্পনিক অংশটা নিয়ে আসতে পারবো, 1 এর জায়গায় শুধুমাত্র 2 হবে, তাহলে এখানে লিখতে পারবো ডেল P2 ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু হবে মাইনাস সি ডিভাইডেড বাই এইচ কাট রুট, তাহলে 2 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 2 হবে, রো 1 ডিভাইডেড বাই রো 2 কস ডেল্টা, আর এখানে মাইনাস না, আর এখানে চিহ্নের পরিবর্তন হবে, প্লাস হয়ে যাবে কিউভি ডিভাইডেড বাই 2h কাট। তো এখানে কেন প্লাস হলো, মাইনাস কেন হলো না, কারণ হচ্ছে আমাদের যে 7 নং সমীকরণটা ছিল সেই 7 নং সমীকরণটা লক্ষ্য করলে আমরা দেখব এই যে এই জায়গায় প্লাস কিউভি বাই 2, তাহলে ওই সমীকরণের ক্ষেত্রে মাইনাস হয়েছে, মাইনাস কিউভি বাই 2, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে প্লাস কিউভি বাই 2h কাট হবে।
এবার 13 এবং 15 নং সমীকরণটা যদি মাইনাস করি, অর্থাৎ পার্থক্য বের করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমাদের 13 নং সমীকরণটা কি ছিল? এটাই তো ছিল। 15 নং সমীকরণে যা পাইছি 13 নং সমীকরণে সেম পাইছি। তাহলে যদি আমরা ওইখানে রো 1 ছিল, এই যে রো 1 ছিল এইচ কাট রো 1 বাই রো টি, তো এখানে আমরা মাইনাস করলে পাবো এইচ কাট রো 1 ডিভাইডেড বাই রো টি মাইনাস এখান থেকে 15 নং সমীকরণ 13 মাইনাস 15, তো এখানে ডেল রো 2 ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু এটা মাইনাস এটা, তাহলে মাইনাস করলে তো জিরোই হবে, সেম মান 0। এটাও এইচ কাট, তাহলে এইচ কাট ডেল রো 1 ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু হবে এইচ কাট ডেল রো 2 ডিভাইডেড বাই ডেল টি। এটা দ্বারা কী বোঝায়? এখানে রো 1 কি? রো 1 হচ্ছে চার্জ ঘনত্ব। কার চার্জ ঘনত্ব? এই যে আমাদের অতি পরিবাহীটা ছিল সাই 1, এই যে এদিকের যে অংশটুকু সেটার যে চার্জ ঘনত্বটা সেটা হচ্ছে রো 1, আর এই সাইডে যে চার্জ ঘনত্ব সেটা হচ্ছে রো 2। এখানে চার্জ ঘনত্ব উভয় সাইডে সেম বা সেম বোঝাতে এটা আমরা পাই ডেল রো 1 বাই ডেল টি ইজ ইকুয়াল টু ডেল রো 2 বাই ডেল টি, অর্থাৎ এটা নাম্বার অফ ইলেকট্রন কনজারভেশন নির্দেশ করে। যদি ইলেকট্রন ফার্স্ট জাংশন থেকে সেকেন্ড জাংশনে মুভ করে তখন সেকেন্ড জাংশন একে অ্যাডপ্ট করে। তো এবার আমরা কি করব, যে কাল্পনিক যে দুইটা অংশ সেটা নিয়ে কাজ করব। কাল্পনিক কোন অংশটুকু? 14 নং এবং 16 নং। এবার 16 নং থেকে 14 নং মাইনাস করব। 16 নং মাইনাস 14 নং হতে তাহলে আমরা কি লিখতে পারি? ডেল P2 ডিভাইডেড বাই ডেল টি মাইনাস ডেল P1 ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু, এবার খেয়াল করি একটু, এই রো 1 রো 2 আমরা প্রথমে যখন শুরু করেছিলাম তখন আমরা কি লিখছিলাম? এই যে দুটি একই ধরনের অতি পরিবাহী বিশিষ্ট, যদি একই ধরনের অতি পরিবাহী আমরা নেই সেক্ষেত্রে যে চার্জ ঘনত্ব রো 1 সেটা সেম থাকে, অর্থাৎ রো 1 সমান প্রায় অ্যাপ্রক্সিমেট হচ্ছে রো 2। তাহলে এখানে রো 1 রো 2 যদি সেম হয়ে যায় তো এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে সি বাই এইচ কাট কস ডেল্টা, এখানেও থাকবে সি বাই এইচ কাট কস ডেল্টা। তাহলে এই দুইটা সেম, যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস এটা তো সেম থাকবে, কারণ আমরা লিখে দেখাই মাইনাস সি ডিভাইডেড বাই এইচ কাট রো 1 ডিভাইডেড বাই রো 2 কস ডেল্টা প্লাস কিউভি ডিভাইডেড বাই 2 এইচ কাট। এবার আমরা কি করব? মাইনাস করব এটা, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে সি ডিভাইডেড বাই এইচ কাট রো 2 আর রো 1 তো থাকবেই না, তাহলে সি ডিভাইডেড বাই এইচ কাট কস ডেল্টা, পরে এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে কিউভি ডিভাইডেড বাই 2 এইচ কাট। তাহলে এই যে সি ডিভাইডেড বাই এইচ কাট মাইনাস প্লাস কাটা যাবে, তো কিউভি বাই 2 এইচ কাট, কিউভি বাই 2 এইচ কাট হবে 2 কিউভি বাই 2 এইচ কাট, মানে দুইটা কিউভি বাই 2 এইচ কাট, 2 কিউভি ভাগ 2 এইচ কাট, 2 কাটা যাবে, থাকবে হচ্ছে কিউভি ভাগ এইচ কাট। তো আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারি ডেল টি P2 মাইনাস P1 ইকুয়াল টু কিউভি বাই এইচ কাট, বা এইচ কাট ডেল টি, এই P2 মাইনাস P1কে আমরা লিখতে পারি হচ্ছে ডেল্টা। এটা দ্বারা নির্দেশ করি, আমরা আগেও দেখছি যে এই P2 মাইনাস P1 সমান হচ্ছে ফেজ ডিফারেন্স কিউভি। তো এটাকে আমরা 17 নং সমীকরণ দিব। তো এবার আমরা 13 নং সমীকরণটা খেয়াল করলে দেখব যে এই যে এখানে রো হচ্ছে চার্জ ঘনত্ব, আর আমরা জানি যে যে দ্বারা প্রবাহ ঘনত্ব প্রকাশ করে, অর্থাৎ এই জাংশন সাই 1 থেকে জাংশন সাই 2 এর মধ্যকার যে প্রবাহটা, ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে তার যে প্রবাহ ঘনত্ব সেটা যে দ্বারা প্রকাশ করা হয়। এখন সম্পূর্ণ জাংশনের জন্য যে প্রবাহ ঘনত্ব এটা খেয়াল করলে দেখব যে চার্জ ঘনত্ব সাইন ডেল্টার সমানুপাতিক, তাহলে প্রবাহ ঘনত্ব যেও কী হবে? সাইন ডেল্টার সমানুপাতিক হবে। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 13 অনুসারে জাংশনের মধ্য দিয়ে সুপার কন্ডাক্টিং জোড়ের বা কোপার জোড় যেটা ইলেকট্রন প্রবাহ ঘনত্ব হচ্ছে যে দশা পার্থক্য ডেলের সাইনের সমানুপাতিক, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হচ্ছে জে ইজ ইকুয়াল টু জে নট সাইন ডেল্টা। তো এটাকে আমরা 18 নং সমীকরণ দিব। এবার 17 নং সমীকরণ হতে এইচ কাট ডেল বাই ডেল টি সমান কিউভি, তাহলে ডেল্টা বাই ডেল টি ইজ ইকুয়াল টু হবে কিউভি বাই এইচ কাট। তাহলে আমরা লিখতে পারি এখন 17 নং হতে ডেল বাই ডেল টি ইজ ইকুয়াল টু কিউভি ডিভাইডেড বাই এইচ কাট। তো এটাকে আমরা টি এর সাপেক্ষে সমাকলন করব। তো এটাকে যদি আমরা সমাকলন করি, আমি আরেকটা পেজে দেখাই, এখানে সরাসরি আনসারটা লিখব।
ডেল টি, সমাকলন মানে হচ্ছে টি এর সাপেক্ষে এই সমাকলন চিহ্ন দিতে হবে, ডিটি দিতে হবে। আবার এখানে কিউভি বাই এইচ কাট না, তাহলে কিউভি ডিভাইডেড বাই এইচ কাট সমাকলন দিতে হবে টি এর সাপেক্ষে। তো এটাকে যদি আমরা সমাকলন করি, এই যে এখানে সমাকলন ডিটি আবার ডেল ডেল টি, তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েট একে অপরকে কেটে দেয়, অর্থাৎ ডেল ডেল টি এবং ডিটি একে অপরকে যদি কাটে তাহলে শুধু ডেল থাকবে। এটা কার সাপেক্ষে করতেছি? টি এর সাপেক্ষে, তাহলে ডেল অফ টি থাকবে, মানে আনসারটা সরাসরি এখানে যে আনসারটা থাকবে সেটাই বসবে। আর এখানে কিউ বাই এইচ কাট, এটা তো ধ্রুব, আমরা ভিকে ইন্টিগ্রেশন করব। তো এখানে থাকবে হচ্ছে ভি অফ টি ডিটি। তো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো, তো আমরা এখানে সমানুপাতিক ধ্রুবকটা লিখবো হচ্ছে ডেল নট। তো আমরা এখানে সমানুপাতিক চিহ্নটা দিব ডেল নট, তাহলে এই ডেল নটটা প্রথমে লিখলে আমরা ডেল অফ টি ইজ ইকুয়াল টু লিখতে পারি ডেল নট প্লাস কিউ বাই এইচ কাট ভি অফ টি ডিটি। এই ডেল অফ টি এর মানটা যদি আমরা এখানে লিখি, সরাসরি লিখে দেব, তো সমাকলন করলে পাওয়া যাবে ডেল অফ টি ইজ ইকুয়াল টু ডেল নট প্লাস কিউ বাই এইচ কাট ভি অফ টি ডিটি। তো এটাকে আমরা 19 নং সমীকরণ দিব। 18 এবং 19 নং সমীকরণ সমন্বয় করলে পাওয়া যাবে, এই ডেল্টার মানটা শুধু বসায় দিব এখানে, তাহলে জে ইজ ইকুয়াল টু হবে জে নট সাইন ডেল্টার মান হচ্ছে ডেল নট প্লাস কিউ বাই এইচ কাট ভি অফ টি ডিটি। তো এটি হচ্ছে জোসেফসন জাংশনের প্রবাহ ঘনত্বের জন্য একটি সাধারণ সমীকরণ। তো এই 20 নং সমীকরণের মধ্যে যে দ্বারা কি বোঝায়? যে হলো সুপার কারেন্ট, যা নির্ভর করে ভোল্টেজ ভি অফ টি এর উপরে। আর এই সমীকরণ কি বলে? এই সমীকরণ বলে যে সুপার কারেন্ট যে একটি সাইন ফাংশনের মতো পরিবর্তিত হয়, যেখানে পর্যায় বা ফেজ নির্ভর করে হচ্ছে ভোল্টেজের উপরে। এবার সর্বাধিক কৌতূহলজনক প্রভাব সৃষ্টি হয় যখন একটি উচ্চ কম্পাঙ্ক এসি ভোল্টেজ এবং একটি ডিসি ভোল্টেজ একত্রে প্রয়োগ করা যায়। তো এখন আমরা কি করব? এই 20 নং সমীকরণের মধ্যে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ একত্রে প্রয়োগ করব। সেই ভোল্টেজকে যদি আমরা নিম্নরূপে দিই, তখন আমরা এরকম দিতে পারি যে ভি অফ টি ইজ ইকুয়াল টু এসি ভোল্টেজ হচ্ছে ভি এ কজ ওমেগা টি আর ডিসি ভোল্টেজ হচ্ছে ভি নট। হ্যাঁ, তো ভি নট প্লাস ভি এ কজ ওমেগা টি। তো এই ভি নট হচ্ছে কি? ডিসি ভোল্টেজ, আর এই ভি এ কস ওমেগা টি হচ্ছে এসি ভোল্টেজ। আর এই এসি ভোল্টেজের বিস্তার এমনভাবে প্রয়োগ করা হয় যেন তার ডিসি ভোল্টেজের চেয়ে অনেক কম হয়, অর্থাৎ এখানে ভি নট বা ডিসি ভোল্টেজ একটি স্থির মান, আর ভি এ কস ওমেগা টি এসি ভোল্টেজ হচ্ছে পরিবর্তনশীল অংশ, আর এখানে ওমেগা হচ্ছে ভোল্টেজের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এর মানে হলো আমরা যদি জোসেফসন জাংশন ডিসি এবং এসি ভোল্টেজ একসাথে দেই, তাহলে ভোল্টেজ সময়ের সাথে পরিবর্তন হবে। এখন এই যে ভি অফ টি এর মানটা, এটাকে আমরা যদি 21 নং সমীকরণ দিই, তাহলে এটা যদি আমরা এখানে বসায় দিই এবং এটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করব, তো ভি অফ টিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আলটিমেটলি আমরা কোন মানটা পাবো? 21 নং এর মান 20 নংয়ে বসায়, তাহলে হবে জে ইজ ইকুয়াল টু জে নট সাইন ডেল্টা নট প্লাস কিউ ডিভাইডেড বাই এইচ কাট 0 থেকে টি, এই যেটা বসাবো ভি নট প্লাস ভি এ কস ওমেগা টি, আর সাথে আছে হচ্ছে ডিটি। হ্যাঁ, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন আমরা আরেকটা পেজে করে এখানে সরাসরি বসায় দিব, তাহলে আমরা মানটা পাবো হচ্ছে জে নট সাইন, এটার তো পরিবর্তন হবে না, প্লাস কিউ বাই এইচ কাট ভি নট টি প্লাস কিউ ভি এ ডিভাইডেড বাই এইচ কাট ওমেগা সাইন ওমেগা টি। তো এই সমীকরণটা আমরা কিভাবে লিখলাম এটা একটু অন্য পেজে আমরা দেখব। তো এখানে খেয়াল করি, এই যে এই অংশটুকুর মধ্যে তো আমরা ইন্টিগ্রেশন করলাম, আর বাকি অংশ তো কোনো পরিবর্তন করি নাই। তো আমরা এই অংশটুকু আলাদা একটু লিখে নেব। এখানে টি 0 ভি নট প্লাস ভি এ কস ওমেগা টি আর হচ্ছে ডিটি। হ্যাঁ, তাহলে ভি নট ডিটি এই 0টির সাথে আলাদা আলাদাভাবে লেখা যায় ভি নট ডিটি প্লাস 0 থেকে টি ভি এ কস ওমেগা টি ডিটি। তো ডিটি এর ইন্টিগ্রেশন, ভি নটের পরিবর্তন হবে না, ডিটি এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু টি।
প্লাস, আর এখানে কজ ওমেগা টি হচ্ছে সাইন ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা, মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় সেটা সাথে যে মানটা থাকে সেটা নিচে বসে, অর্থাৎ এটি এর সাপেক্ষে টিকে করা হচ্ছে, তাহলে ওমেগাটা হচ্ছে এক্সট্রা এম এক্স, এই যে কজ এম এক্সের সূত্রটা, তাহলে কি হবে সাইন এম এক্স ডিভাইডেড বাই এম। হ্যাঁ, তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে হবে ভি এত ঠিক থাকবে, আর হবে সাইন ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা। তো এই অংশটুকু আমরা এটা করার পর পাবো, তাহলে কিউ বাই এইচ কাট এই দুটার সাথেই বসবে, এটার সাথেও বসবে কিউ বাই এইচ কাট, এটার সাথেও বসবে কিউ বাই এইচ কাট, তাহলে আলটিমেটলি পাবো হচ্ছে কিউ ভি নট ডিভাইডেড বাই এইচ কাট টি প্লাস কিউ ভি এ ডিভাইডেড বাই এইচ কাট, ওমেগা তো ভাগাকার আছে এখানে, ওমেগা সাইন ওমেগা টি। তো এই যে এই অংশটাই আমরা লিখছি এখানে, এই যে কিউ বাই এইচ কাট ভি নট টি প্লাস কিউ ভি এ বাই এইচ কাট ওমেগা সাইন ওমেগা টি, আর এটা তো পরিবর্তন হয় না, এটা ঠিক রাখলাম। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। তো এখানে কিউ বাই এইচ কাট ভি নট টি, এই যে এই পার্টটুকু কি বোঝায়, এটি সময়ের সাথে সুপার কারেন্টের ধাপ পরিবর্তন বোঝায়। এই ডিসি ভোল্টেজের কারণে, আমরা যে ডিসি ভোল্টেজ এবং এসি ভোল্টেজ একসাথে প্রয়োগ করলাম, এটা শুধুমাত্র ডিসি ভোল্টেজের কারণে সুপার কারেন্টের ধাপ পরিবর্তন বোঝায়। আর এখানে কিউ ভি এ বাই এইচ কাট ওমেগা সাইন ওমেগা টি, এই অংশটুকু মূলত এসি ভোল্টেজের প্রভাব দেখায়। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যদি ডিসি ভোল্টেজ দেই বা ভি নট দেই তাহলে সুপার কারেন্ট ধীরে ধীরে পরিবর্তিত হবে, আর যদি এসি ও ডিসি ভোল্টেজ একই সাথে দেই তাহলে সুপার কারেন্ট অতিরিক্ত দোলন বা অসিলেশন যুক্ত হবে, যা জোসেফসন জাংশনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা কি করব, এই যে ভিএটাকে ভি নটের কাছাকাছি ধরবো, অর্থাৎ এই ভিএটা এত কম যে সেটা ভি নটের আমরা ধরতে পারি। তো এই কথাটাই লিখবো এখানে। তো যখন ভিএ ভেরি ভেরি লেস দেন ভি নট, অর্থাৎ ভি নট থেকে ভিএটা অনেক ছোট, তো সেই ক্ষেত্রে আমরা এই ভিএটাকে ভি নট হিসেবে ধরতে পারি। তো এই জন্য আমরা এটাকে লিখতে পারি জে ইজ ইকুয়াল টু হচ্ছে জে নট সাইন ডেল্টা নট প্লাস কিউ ডিভাইডেড বাই এইচ কাট ভি নট টি প্লাস কিউ ভি নট ডিভাইডেড বাই এইচ কাট ওমেগা সাইন ওমেগা টি। হ্যাঁ, তো সরাসরি আমরা এই লাইন না লিখেও এটা লিখতে পারি, এই ভিএ ভেরি লেস দেন ভি নট এটা উপরে লিখে তারপর একটা লাইনেই লিখতে পারি। তো যেহেতু আমরা লিখি নাই, তো দুই লাইনেই বাড়াতে হবে। তো এটাকে আমরা 22 নং সমীকরণ দিব। এবার লক্ষ্য করি আমরা, এই যে এখানে এসি ভোল্টেজের জন্য যে টার্মটি আছে সেটা খুবই ক্ষুদ্র। হ্যাঁ, কিউ ভি নট বাই এইচ কাট ওমেগা সাইন ওমেগা টি, এই অংশটুকু হচ্ছে এসি ভোল্টেজের জন্য একটি ছোট টার্ম। এই ছোট টার্ম যুক্ত থাকার কারণে আমরা এখানে টেইলর এক্সপানশন ব্যবহার করব। তো টেইলর এক্সপানশনটা কি, তো এখানে আমরা এই সূত্রটা একটু দেখব, যে সাইন এক্স প্লাস অ্যাপসিলন ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স প্লাস অ্যাপসিলন কজ এক্স। এখানে এক্স কি আর অ্যাপসিলন কি, এই অ্যাপসিলন হচ্ছে সবচেয়ে ছোট টার্মটা, এটার থেকে এই এক্সটা অনেক বড় অংশ থাকবে, তখন আমরা এইভাবে লিখতে পারবো যে সাইন এক্স প্লাস অ্যাপসিলন কজ এক্স। এখন এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এখানে খেয়াল করলে দেখব যে আমাদের 22 নং সমীকরণটা জে ইজ ইকুয়াল টু জে নট সাইন। হ্যাঁ, তো এই অংশটুকু আমি পরে ব্যবহার করব জে নটটা। এখানে সাইন, এই যে এই টার্মটা হচ্ছে আমাদের এক্স, মানে হচ্ছে বড় টার্ম, আর এই যে সাইনের যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের ছোট টার্ম, এটাকে আমরা অ্যাপসিলন ধরব। তাহলে সাইন এক্স প্লাস অ্যাপসিলন, সূত্র কি সাইন এক্স প্লাস অ্যাপসিলন কজ এক্স। তাহলে সেম লেখাটাই লিখব জে ইজ ইকুয়াল টু, তো আগে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, তারপর জে ইজ ইকুয়াল টু জে নট লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে হবে সাইন এক্স, এক্স কোনটা, এক্স হচ্ছে এটা, ডেল্টা নট প্লাস কিউ বাই এইচ কাট ভি নট টি। তাহলে সাইন এক্স প্লাস এই অ্যাপসিলন হচ্ছে ক্ষুদ্র অংশটুকু, এখানে ক্ষুদ্র অংশ কোনটা, এই কিউ ভি নট বাই এইচ কাট ওমেগা সাইন ওমেগা টি, তাহলে কিউ ভি নট ডিভাইডেড বাই এইচ কাট ওমেগা সাইন ওমেগা টি। তারপর হচ্ছে কজ এক্স, তাহলে কজ এক্স কোনটা, এক্স হচ্ছে এই যে বড় অংশটুকু, তাহলে এটা হবে ডেল নট প্লাস কিউ ডিভাইডেড বাই এইচ কাট ভি নট টি।
তো আমি যদি আবার বলি, এখানে আমরা বলে দিছি যে VA মানে হচ্ছে এসি ভোল্টেজটা ডিসি ভোল্টেজ থেকে অনেক কম হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ছোট অংশটুকু এটা হচ্ছে QV0/H কাট ওমেগা সাইন ওমেগা টি, এই অংশটুকু। তো এই অংশটুকু ছোট আর এই অংশটুকু হচ্ছে সবচেয়ে বড়, আর এটা দ্বারা বোঝায় হচ্ছে ডিসি ভোল্টেজ অংশ। তাহলে আমরা সূত্রের মতো যদি বানাতে চাই, তো সাইন এক্স, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ডিসি ভোল্টেজ এবং এখানে অ্যাপসিলন হচ্ছে এসি ভোল্টেজ যেহেতু ছোট অংশ। তাহলে সাইন এক্স লিখলাম প্লাস অ্যাপসিলন কস এক্স। তো এটা হচ্ছে আমাদের সূত্রের অ্যাপ্লাই। তারপর হচ্ছে জে ইজ ইকুয়াল টু জে নট। এই জে নটটা কার সাথে আছে? এই জে নটটা আছে হচ্ছে এটার সাথেও এটার সাথেও, এই জন্য আমরা এখানেও জে নট দিব। এই যে এখানে প্লাস দ্বারা আলাদা হয়ে গেল না, এই জন্য এখানেও জে নট দিব, জে ইজ ইকুয়াল টু। তো এখানে আমরা যে সমীকরণটা পাইছি এটাকে আমরা 23 নং সমীকরণ দিব। আর এই 23 নং সমীকরণ আমাদেরকে কি বলে? এখানে প্রথম অংশটি খেয়াল করলে দেখব যে এই অংশটি হচ্ছে মূল প্রবাহ যা সময়ের সাথে পরিবর্তিত হয়। আর এই যে দ্বিতীয় অংশটি রয়েছে সেই দ্বিতীয় অংশটি অতিরিক্ত দোলন বা এসি ভোল্টেজের কারণে হয়। যদি ডিসি ভোল্টেজ খুব বেশি হয় অর্থাৎ QV0/H কাট হয়, এর মানে হচ্ছে ডিসি ভোল্টেজ যদি অনেক বেশি হয় তাহলে সুপার কারেন্ট গড়ে শূন্য হয়ে যায়। এটা সহজভাবে বোঝালে আমরা বলতে পারি যে কম ডিসি ভোল্টেজ সুপার কারেন্ট থাকবে। যদি আমরা কম ভোল্টেজ দিই তাহলে সুপার কারেন্ট থাকবে, এটা ডিসি ভোল্টেজ দিতে হবে। আর যদি বেশি ডিসি ভোল্টেজ দিয়ে দিই তখন আমরা দেখব যে সুপার কারেন্টটা গড়ে শূন্য হয়ে যায়। এর কারণ হচ্ছে এটা খুব দ্রুত পরিবর্তন হয়, যার ফলে এটা গড়ে শূন্য হয়। তো এবার আমরা এই সমীকরণটা কীভাবে লিখলাম? তো 23 নং সমীকরণটা আমরা যদি খেয়াল করি তো সেটার দ্বিতীয় পদটা যে QV0/H কাট ওমেগা সাইন ওমেগা টি, তো এই অংশটুকু আমরা ঠিক রাখলাম যে দ্বিতীয় পদটা জে নট QV0/H কাট ওমেগা সাইন ওমেগা টি। শুধুমাত্র এখানে cos A প্লাস B এর সূত্র অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে cos A cos B মাইনাস সাইন A সাইন B। তো এই সমীকরণের দ্বিতীয় পদের গড় শূন্য হয় না যদি আমরা ওমেগা বা কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু QV0/H কাট নির্বাচন করি। এটি হলো এসি জোসেফসন প্রভাব। এই সমীকরণ থেকে আমরা ডিসি জোসেফসন প্রভাবও অর্জন করতে পারবো। যদি আমরা V0 এবং VA উভয়েই শূন্য ধরি, তো এখানে আমরা এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ কোনো ভোল্টেজে যদি প্রয়োগ না করি, আমাদের যে এটা ছিল সেখানে যে স্ল্যাবটা ছিল এবং এটা খুব পাতলা, তো এখানে আমরা এসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ কোনো কিছুই প্রয়োগ করব না। তো সেই ক্ষেত্রেও আমরা তড়িৎ প্রবাহ পাবো, সেটার পরিমাণ হবে আমরা এখানে 23 নং সমীকরণের মধ্যে এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ যদি 0 ধরি তাহলে জে নট সাইন ডেল্টা নট, কারণ এটাও 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে, শুধুমাত্র ডেল্টা নটটা থাকবে। তো আমরা পাবো হচ্ছে জে ইজ ইকুয়াল টু জে নট সাইন ডেল্টা নট। তো জে ইজ ইকুয়াল টু জে নট সাইন ডেল্টা নট, যা সাধারণভাবে শূন্য হয় না, অর্থাৎ বহিস্থ ভোল্টেজ প্রয়োগ না করেও তড়িৎ প্রবাহ পাওয়া যায়।